তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এই সময় ২ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে ৪৫ জন তুরস্কের নাগরিক। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক সহ গ্রেপ্তার হয়েছে ৯ জন। এই দুর্ঘটনায় বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে দেশটি। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু শহরের কার্তাল কায়াস্কি রিসোর্টে মঙ্গলবার রাতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই আতঙ্কে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়েন। মানুষের চিৎকারে আমাদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে শুরুতে ধোঁয়ায় কিছুই দেখতে পারছিলাম না। পরে হোটেলের জানালা দিয়ে সাহায্য চাইতে থাকা মানুষদের আমরা শান্ত করার চেষ্টা করি, কিন্তু এরই মধ্যে অনেকেই আগুন বাড়তে থাকায় ভয়ে সেখান থেকে লাফ দিতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায় হোটেলের ৪ তলায় রেস্তোরাঁর জায়গায় আগুন লাগে এবং পরে তা উপরের তলাগুলোতে ছড়িয়ে যায়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে দমকল বাহিনীর ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ ঘন্টার মতো সময় লেগেছে। ১.৫ ঘন্টারও বেশি সময় পর দমকল বাহিনী এখানে আসে। এরই মধ্যে আগুন চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের তেমন কিছুই করার ছিল না। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ২৩৮ জন মানুষ ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধারের পর এখন মরদেহ শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আজকের এই দুর্ঘটনায় আমরা ভীষণ ব্যথিত। এটা খুবই দুর্ভাগ্যজনক। নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে এ ঘটনায় তুরস্কে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৃষ্টি ঘটক, ৭১। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার ২টি স্থানে হামলা চালায়। ইসরায়েলের একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে জেনিনে চলমান এই অভিযানের কোড নাম আয়রন ওয়াল এবং এটি কয়েকদিন ধরে চলতে পারে। এদিকে গাজার বেশ সামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২ দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পচা গলা এসব মরদেহ উদ্ধার করা হয়। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে আরও মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা। বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির পর গত ৩ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ২,৪০০ শতাধিক ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে ৮৯৭টি ট্রাক ঢুকেছে গত মঙ্গলবার। আগের দিন সোমবার ৬৩০টি এবং বিরতির প্রথম দিন রোববার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল গাজায়। গাজা এবং পশ্চিম তীরে জাতিসংঘের সহায়তা প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মুহান্নাদ হাদি জানান প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে ৫০টি জ্বালানিবাহী ছিল। বাকিগুলোতে ছিল ময়দা, শাকসবজি, মাংস, ওষুধ, চিকিৎসা উপকরণ, তাঁবু প্রভৃতি উপকরণ। ১৫ মাস ধরে চলা ভয়াবহ অভিযানে গাজায় নিয়মিত ত্রাণ প্রবেশ করতে দেয়নি আইডিএফ। এই যুদ্ধে গাজায় যে প্রায় ১.৫ লক্ষ মানুষ নিহত হয়েছেন তাদের একাংশের প্রাণহানির কারণ খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাব। এদিকে অভিযানের ১৫ মাসে গাজায় ত্রাণের ট্রাক লুটপাটের বেশ কিছু ঘটনাও ঘটেছিল। তবে গত ৩ দিনে কোনো লুটপাট হয়নি বলে জানিয়েছেন মুহান্নাদ হাদি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান হার্জি হালেভি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে হালেভি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে। দেশটির সামরিক বাহিনীর প্রধান হালেভি ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার বিষয়ে আগে থেকেই ইসরায়েলের সাধারণ মানুষ সহ মন্ত্রিসভার অনেক সদস্যের মধ্যে ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারির শেষ দিকে দেশটির সেনাবাহিনীর প্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ওঠে। এর আগে গত রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে ১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন প্রায় ৪৭,০০০ ফিলিস্তিনি।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি, কারণ জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি সাংবিধানিক অধিকার। এটি বাতিলে কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের অনুমোদন, এমনকি আদালতেও মীমাংসার প্রয়োজন হতে পারে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিস্তারিত এখনও জানা যায়নি, তবে এই সুবিধা বিলোপ করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী দেশটিতে কোনো শিশুর জন্ম হলে জন্মসূত্রে সে মার্কিন নাগরিকত্ব পাবে। এক্ষেত্রে ওই শিশুর বাবা মা কিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তা বিবেচ্য বিষয় নয়। এই নিয়মের পরিবর্তন আনতে চান ট্রাম্প, যাতে নথিবিহীন অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কিভাবে কার্যকর করতে চান তা এখনও স্পষ্ট নয়, কারণ এটি যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়। ট্রাম্প এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইলে তাকে কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এরপরও ট্রাম্প দায়িত্ব নিয়েই ফেডারেল সরকারের সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন, কোনো অবৈধ অভিবাসী অথবা সাময়িক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন বা পর্যটন সহ বিভিন্ন ভিসায় দেশটিতে অবস্থান করছেন এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন মার্কিন নাগরিকত্ব সংক্রান্ত নথি না দেয়া হয়। অর্থাৎ এখন থেকে 30 দিন পর যেসব শিশু জন্ম নেবে তাদের মধ্যে কারো বাবা মা দুজনের কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হন বা গ্রিন কার্ডধারী না হন, তাহলে সেই শিশুকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও ভিসা দেয়া হবে না। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা বলছে ট্রাম্পের এই আদেশ অসাংবিধানিক, এমনকি এর বিরুদ্ধে মামলাও করবে তারা, কারণ ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জীবন ধ্বংসে তৎপরতা শুরু করেছে। এটি রীতিমতো আমেরিকার মূল্যবোধের বেপরোয়া ও নির্মম প্রত্যাখ্যান। 1 শতাব্দীরও আগে অর্থাৎ 1898 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আদেশে সংবিধানের 4র্থ সংশোধনীতে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দেয়া হয়েছে। এর ব্যতিক্রম হবে শুধু বাবা মা যদি বিদেশি কূটনৈতিক হন এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তারা কূটনৈতিক দায়মুক্তি পেয়ে থাকেন। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পের এই নির্বাহী আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, বিষয়টি আদালতে মীমাংসা হবে কিনা তাও এখনও নিশ্চিত নয়। মাহফুজুর রহমান, 71। ক্ষমতা গ্রহণ করে এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন কোস্টগার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফেগানকে বরখাস্ত করেছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান ছিলেন তিনি। 2021 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য লিন্ডা লিকে বেছে নেন। ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে পোস্ট করা একটি বার্তায় নিশ্চিত করেছেন যে ফেগান তার দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবন থেকে অব্যাহতি পেয়েছেন। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্য সম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফেগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে নিজের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারের 4 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন তিনি। শতাধিক নির্বাহী আদেশে সই করার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ক্রেমলিনের নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আর জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়ে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে তুমুল আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বাইডেন প্রশাসনের 4 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য সবলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক এবং রপ্তানি বিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। নিজের সামাজিক মাধ্যম ট্রুথসে ট্রাম্প লিখেছেন, এই ঘোষণায় উল্লেখিত 4 জনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। আরও অনেকের জন্য শিগগিরই বরখাস্তের নোটিশ আসবে। একই সাথে আগের প্রশাসনের নিয়োগ দেয়া 1000-এর বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি তার সাথে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কিছু দপ্তর পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। ফলে তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে অস্থির পরিস্থিতি দেখা যেতে পারে। এরই মধ্যে ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনের নতুন একটি বিভাগ চালু করতে চলেছেন। এই বিভাগের দুই প্রধানের একজন হবেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। পুতিনের চুক্তি করা উচিত, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কিও একটা চুক্তি করতে চান। অধিকাংশ মানুষের ধারণা এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন তিনি ক্ষমতায় ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না। শিগগিরই অনেক ভালো ভালো কিছু বিষয় ঘটতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যে আবারও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে তিনি চীনের উপর 10% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যুক্তরাষ্ট্রের বাজার চীনা পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্পের দাবি, চীন থেকে ব্যথানাশক ফেন্টানিলের রাসায়নিক উপাদান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। অতিমাত্রায় ফেন্টানিল সেবনের কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 70,000 মানুষ মারা যায়। For Mexico and China, we're talking about approximately 25%. ট্রাম্প প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের শুল্ক হুমকির কারণে মঙ্গলবার এশিয়ার মুদ্রা ও শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কি এশিয়া জানিয়েছে, এদিন এশিয়ার মুদ্রাগুলো ডলারের বিপরীতে শক্তিশালী হয়, যদিও পুরো দিন জুড়ে লেনদেনে অস্থিরতা ছিল। এদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার মধ্যে সমাধান খুঁজছে এবং আমদানি সম্প্রসারণে পদক্ষেপ নিচ্ছে। এছাড়া মেক্সিকো ও কানাডার পণ্যের উপরও ট্রাম্প 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ধারণা করা হচ্ছিল প্রথম দিনে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করতে পারেন, যদিও তা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 90 দিনের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর সঙ্গে একেবারে মিল না থাকলে যুক্তরাষ্ট্র কোনো বৈদেশিক সহায়তা দেবে না বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, 71।